ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, বলছেন দুদু। আমি আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখিনি, বলছেন কাদের সিদ্দিকী। জানাবো আয়নাঘর সহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব, বলছেন দুদু। ভোট ছাড়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ধারায় সংবিধান অনুযায়ী জাতিকে নির্বাচনের মুখোমুখি করতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেতা তারেক রহমান গণতন্ত্রের প্রতীক, বিএনপি গণতন্ত্রের প্রতীক, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রতীক। এই ভিন্নতা যে বুঝতে পারবে না, সে বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এর সরকার, আমরা এর সরকারের অভিনন্দন জানিয়েছি। কিন্তু খালেদা জিয়া, তারেক রহমান মহাসচিব সহ বিএনপি ও বিরোধী দলের 60 লাখ নেতাকর্মীর নামে 2.5 লাখ মামলা রয়েছে। এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অনেকেই জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির আসামি হয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়নি। তিনি বলেন, এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, ছাত্র জনতার সরকার। এই সরকার থাকা অবস্থায় যদি গণতন্ত্রকামী মানুষ কষ্টে থাকে, নির্যাতনে থাকে, তাহলে তা ভালো সংবাদ বয়ে আনে না, কারণ এই সরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, মেহনতি মানুষের, সাধারণ জনগণের, রিকশা চালকের ভোটের অধিকার ফিরিয়ে দেন। তারা যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচন করতে পারে, এই অধিকারটা দেন। তিনি বলেন, এই দেশটা আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে। চারপাশে কিছু দুষ্কৃতকারী চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যারা চাঁদাবাজি করবে তারা দুষ্কৃতকারী, তাদেরকে আইনের হাতে তুলে দেন। এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। আমি আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখিনি, বলছেন কাদের সিদ্দিকী। মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখিনি, কারণ মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে আর বর্তমান আওয়ামী লীগ এক নয়। আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ নামে, যার প্রতীক গামছা। দলের একমাত্র উদ্দেশ্য মানুষকে পাহারা দেওয়া, মানুষের সেবা করা। বীর উত্তম কাদের সিদ্দিকী বলেন, আমি আগেও বঙ্গবন্ধু ছিলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে থাকবো। বঙ্গবন্ধুর আদর্শই আমার আদর্শ। কিছু অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সবসময় ছিলাম, আছি, আগামীতেও থাকবো। আয়নাঘর সহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়া ও আয়নাঘর সহ সব গোপন বন্দিশালা বন্ধের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। বক্তারা বলেন, বিগত বছরগুলোতে যারা গুমের শিকার হয়েছেন তাদের দ্রুত মুক্তি দিতে হবে। আয়নাঘর সহ যেসব গোপন বন্দিশালা রয়েছে সেগুলো দ্রুত বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে আর কোনো আয়নাঘর বা গোপন বন্দিশালা মানুষকে আটকে রাখতে চলবে না। কোনো ব্যক্তিকে প্রশাসন যে কোনো স্থান থেকে আটক করলে তার পরিবারকে জানাতে হবে। এছাড়া গুম হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। 5ই আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা এবারের ভারতে আসাটা ছিল সাময়িক। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত 6ই আগস্ট দেশের পার্লামেন্ট বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এ প্রসঙ্গে ফর দ্য মোমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন এবং তারপর থেকে সরকার আর এ বিষয়ে নতুন করে কোনো ভাষ্য দেয়নি। তার কারণ হলো, শেখ হাসিনাকে নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনো পুরোদস্তুর অব্যাহত আছে। তবে সেটা যদি চট করে সফল নাও হয়, তাহলে দিল্লির তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যতটুকু খুশি ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায়, উই আর
হোপিং ফর দ্য বেস্ট প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত এখন আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে, কিন্তু সেটা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সবচেয়ে খারাপটার জন্য দিল্লি প্রস্তুত থাকবে। বিবিসি জানতে পেরেছে শেখ হাসিনা যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তাব প্রথমে বাধাপ্রাপ্ত হওয়ার পরই ইউএই, সৌদি আরব ও ইউরোপের দুই একটি ছোটখাটো দেশের সঙ্গে ভারতের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। যদিও সব আলোচনায় তেমন একটা অগ্রগতি হয়েছে বলে খবর নেই। তারপর মধ্যপ্রাচ্যের আরেকটি প্রভাবশালী দেশ কাতারের সঙ্গেও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে পাশাপাশি এটাও ঠিক, শেখ হাসিনা নিজে এখনো কোনো দেশে লিখিত আবেদন করেননি। যুক্তরাজ্য বা আমেরিকায় তো নয়, এই সব দেশগুলোতেও না। তার হয়ে এবং তার মৌখিক সম্মতির ভিত্তিতে যাবতীয় কথাবার্তা ভারত সরকারই চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি তৃতীয় কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজিও হয় তাহলে কোন পাসপোর্ট তিনি দিল্লি থেকে সেখানে সফর করবেন? ঢাকা ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেছিলেন, এটা কিন্তু বড় কোনো সমস্যা নয়। বাংলাদেশ সরকার যদি তার পাসপোর্ট বাতিলও করে দিয়ে থাকে, ভারত সরকারের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট বা পারমিট দিয়েই তিনি অনায়াসে তৃতীয় দেশে যেতে পারবেন। তিনি আরো বলেন, যেমন ধরুন ভারতে একরকম হাজার হাজার তিব্বতী শরণার্থী আছে যারা জীবনে কখনো ভারতের পাসপোর্ট নেননি। এই বিদেশিদের জন্য ভারত একটি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে থাকে, সেটা দিয়েই তারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন। অর্থাৎ ধরা যাক যদি এক্স নামক দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়, তাহলে ভারতের জারি করা ট্রাভেল ডকুমেন্টে দিল্লিতে এক্স দেশের দূতাবাস ভিসা দিলেই তিনি অনায়াসে সেই দেশে যেতে পারবেন এবং থাকতে পারবেন। রিভা গাঙ্গুলি দাস সেই সঙ্গে যোগ করেছেন, এই নিয়মগুলো সাধারণ ব্যক্তি বিষয় বা ইন্ডিভিজুয়ালদের জন্য। মনে রাখতে হবে শেখ হাসিনা সেটা ছাড়াও একটা বিরাট পলিটিক্যাল প্রোফাইল আছে, যেটা তার ক্ষেত্রে নিয়ম কানুনগুলো অনেক সহজ করে তুলতে পারে। একান্ত প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে যে ভারত যে দ্বিধা করবে না, সেই ইঙ্গিতও কিন্তু দিল্লিতে এখন পাওয়া যাচ্ছে। অতীতে তিব্বতী ধর্মগুরু দালাই লামা, নেপালের রাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর মতো বহু বিদেশি নেতাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমনকি শেখ হাসিনা নিজেও 1975 সালে সপরিবার ভারতে আতিথেয়তা পেয়েছিলেন। তবে এই পদক্ষেপ যদি একান্তই নিতে হয়, তবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব কি পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে। পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, 1959 সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, আজ 65 বছর পরেও কিন্তু তার রেশ রয়ে গেছে। দালাই লামাকে ভারতে বা আন্তর্জাতিক বিশ্বে যতই শ্রদ্ধা চোখে দেখা হোক, দিল্লি ও বেইজিং এর মধ্যে সম্পর্কে তিনি বরাবর অস্বস্তির কাঁটা হিসেবে থেকে গেছেন। ভারতেও অনেক বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনাকে ভারত যদি আশ্রয় দিয়ে রেখে দেয়, তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে উঠতে পারে। দিল্লিতে আইডিএস এর সিনিয়র ফেলো শ্রুতি পটনায়ক যেমন বলছেন, আন্দোলনের জেরে শেখ হাসিনাকে সরকারের পতন ঘটেছে, তাতে একটা স্পষ্ট ভারত বিরোধী চেহারাও ছিল। সেটা যেমন হাসিনা বিরোধী আন্দোলন ছিল, তেমনি ছিল ভারত বিরোধীও। তিনি আরো বলেন, এখন যদি সেই ভারতই তাকে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশে তা একটা ভুল বার্তা দেবে এবং সে দেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে অবশ্যই আরো উস্কে দেবে। এই সমস্যার কথা ভারত সরকারও খুব ভালোভাবে জানে। তারপরও প্রথম অপশনটা যদি কাজ না করে, তাহলে দ্বিতীয় অপশনটার দিকে তাদের বাধ্য হয়ে ঝুঁকতে হবে। কারণ দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনার বিপদে তার পাশে না দাঁড়ানো কোনো মতে সম্ভব নয়। ভারতের সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটা প্রভাবশালী মহল এখন বিশ্বাস করে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটে চিরতরে ফুরিয়ে যাননি এবং উপযুক্ত সময় ও পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করা। এই চিন্তাধারায় বিশ্বাস করে এমনই একজন কর্মকর্তা বিবিসিকে বলেছিলেন, মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অন্তত তিনবার দুর্ধর্ষ কামব্যাক করেছেন। 81-তে, 96-তে, 2008-এ, এই তিনবারই অনেকে ভেবেছিলেন তার পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব না, কিন্তু প্রতিবারই তিনি দেশের ভুল প্রমাণ করেছেন। তবে এটাও মনে রাখার, তখন কিন্তু তার বয়স অনেক কম ছিল, আর এখন তিনি 76 পেরিয়ে সামনের মাসে 77 পূর্ণ করতে চলেছেন। সেটা কি কোনো বাধা হবে না? জবাবে ওই কর্মকর্তা বলছেন, বয়স হয়তো পুরোপুরি তার সঙ্গে নেই, কিন্তু 84 বছর বয়সে মোহাম্মদ ইউনূস যদি জীবনে প্রথম সরকারের প্রধান হতে পারেন, তাহলে তার চেয়ে বয়স অনেক ছোট শেখ হাসিনা পারবেন না কেন? আমরা এটা ধরে নিচ্ছি। মোদ্দা কথাটা হলো, শেখ হাসিনা একদিন বাংলাদেশে ফিরে আবার আওয়ামী লীগের হাল ধরতে পারেন। দিল্লিতে একটা অংশ খুব সিরিয়াসলি এই কথাটা বিশ্বাস করেন। এটার জন্য ভারতকে দরকার হলে সে দেশের অন্তর্বর্তী সরকারের উপর এবং প্রয়োজনীয় সেনাবাহিনীর উপরও চাপ দিতে হবে বলে তারা যুক্তি দিচ্ছেন। তারা আরো বলছেন, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠন নয়, সারা দেশে তাদের শক্তিশালী নেটওয়ার্ক আছে। সেই দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশে ফিরতেই পারেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। হয়তো পরবর্তী নির্বাচনে তার লড়াই ক্ষেত্রেও বাধা থাকতে পারে, কিন্তু তার দেশে ফেরার রাস্তা এবং রাজনীতিতে নতুন করে প্রবেশ বন্ধ করাটা কঠিন বলেই এই মহলের অভিমত।
তিনি বিবিসিকে বলছিলেন, অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে পারবে নিশ্চয়ই, কারণ তাদের চিহ্নিত করা অত সহজ নয়। কিন্তু দলের নেতৃত্বে বড়সড় পরিবর্তন আনা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু বিগত প্রায় 50 বছর ধরে শেখ হাসিনার উপর ভারত যে পরিমাণ রাজনৈতিক বিনিয়োগ করেছে, তাতে দিল্লির একটা প্রভাবশালী অংশ তাকে এখনই খরচের খাতায় ফেলতে কিছুতেই রাজি নন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।